সুপ্রিয় দর্শক, আমি খান মোহাম্মদ রুমেল স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। পাচার হয়ে যাচ্ছে মানুষ, তার কাটা পেরিয়ে সাগর জলে ভেসে কিংবা উড়াল পথে। সোনার হরিণ ছুঁতে চাওয়া, পরিবারকে সুখ দিতে চাওয়া মানুষগুলোকে ফেলা হচ্ছে লোভের জালে। লোভের জালে ঝাঁকে ঝাঁকে যে নারী পুরুষ, তাদের আর স্বপ্নকে স্পর্শ করা হয় না নিঃস্ব হয়ে ফিরে আসা। তাদের সব হারানোর কান্না থামে না। রাষ্ট্রের নানা উদ্যোগের পরও এই কান্না বাড়ছেই। পাচারের খাতায় দীর্ঘ হচ্ছে মানুষের লাইন। এ নিয়ে আমাদের আজকের সম্পাদকীয় দালালের ফাঁদে মানুষের ঝাঁক। আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে সরাসরি যোগ দিয়েছেন শামীম আহমেদ চৌধুরী নোমান, মহাসচিব বাইরা, আছেন অধ্যাপক ডক্টর তাসনিম সিদ্দিকী, প্রতিষ্ঠাতা চেয়ারপারসন রামরু, এবং আফজাল হোসেন আমার সহকর্মী। দর্শক, আপনারা ওই আলোচনায় সরাসরি অংশ নিতে পারবেন। এই জন্য টেলিভিশনের পর্দায় দেওয়া নম্বরে ফোন করতে হবে। এছাড়া ফেসবুকের মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরুর আগে দেখে নেব এখনকার প্রধান শিরোনামগুলো। ঢাকার চারদিকে বাড়ছে পানি, মধ্যাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি, ভাঙন ও সাপ আতঙ্কে দিশেহারা নদী পাড়ের মানুষ। ঈদযাত্রায় নৌপথ ঝুঁকিপূর্ণ হয়ে ওঠার শঙ্কা। সরবরাহ থাকলেও ক্রেতা শূন্য রাজধানীর পশুর হাট, অন্যান্য স্থানে বেড়েছে বেচা কেনা। করোনার কারণে কমানো হলো চামড়ার দাম, প্রতি বর্গফুট 35 থেকে 40 টাকা নির্ধারণ। প্রতারণা ও অস্ত্র মামলায় 38 দিনের রিমান্ডে রিজেন্টের শাহেদ, আদালতে দোষ স্বীকার। জেকেজি কাণ্ডে 4 জনকে দুদকের জিজ্ঞাসাবাদ, দুর্নীতি বন্ধে কাজ করার আশ্বাস নয়া ডিজির। করোনা সংক্রমণের ঝুঁকি উপেক্ষা করেই চট্টগ্রামে শিক্ষার্থীদের নিয়ে স্কুল ভবন উদ্বোধন করলেন মেয়র আজম ও নাসির। ছাত্রছাত্রীরা স্বেচ্ছায় এসেছে বলে দাবি। এবং বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরীর রাজনৈতিক আশ্রয় পর্যালোচনার উদ্যোগে প্রবাসী বাংলাদেশিদের সন্তোষ। কৌশলগত কারণেই ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্ত, বলছেন বিশ্লেষকরা। দর্শক, শিরোনাম দেখছিলেন, মূল আলোচনায় যেতে চাই। বলছি আজকে আলোচনার শিরোনাম দালালের ফাঁদে মানুষের ঝাঁক। এই যে দলে দলে মানুষকে পাচার করার চেষ্টা করা হয় বিভিন্ন দেশে ঝুঁকিপূর্ণ পথে, কখনো নৌপথে, কখনো সাগর পথে, কখনো বা উড়াল পথে, কখনো বা তাদেরকে এর থেকে ভয়ঙ্কর কোনো পরিণতির মধ্যে পড়তে হয়। কেন? এসব বিষয়ে অনুসন্ধান করেছেন আমার সহকর্মী আফজাল হোসেন। তিনি একটি প্রতিবেদন তৈরি করেছেন। মূল আলোচনায় যাওয়ার আগে আমরা আফজালের রিপোর্টটি দেখব। আমি তো মা, আমার তো অনেক খারাপ লাগে দেখতে। আবার ছেলে যাতে আবার বুকে আসে, ওই ব্যবস্থা সরকার যাতে করে। মানব পাচারের শিকার ছেলের জন্য এক মায়ের বুক ফাটা আর্তনাদ। সংসারের সচ্ছলতা ফেরাতে জমি বিক্রি ও সুদে টাকা নিয়ে ক্লাস 9-এ পড়া ছেলে জাহাঙ্গীর আলমকে প্রতিবেশী দালাল সোহেলের মাধ্যমে ভিয়েতনাম পাঠায় বাবা। একটি কোম্পানিতে চাকরির কথা বলে নিয়ে গিয়ে দেখা যায় সেখানে এ নামে কোনো কোম্পানি নেই। ভিয়েতনামে যাওয়ার পর জাহাঙ্গীরকে বিক্রি করে দেওয়া হয় আরেক দালালের কাছে। সে দালাল তাকে জিম্মি করে টাকা দাবি করে। দেশ থেকে টাকা পাঠানোর পর তাকে ছেড়ে দেওয়া হয়। আমার 2টা গাভী ছিল, গাভী বিক্রি করছি। আমার কিছু জিনিসপত্র ছিল, ওইটি বিক্রি করছি। আমি সুদে টাকা নিছি, নিয়ে আমার ছেলেটা বিদেশ পাঠাইছি। পাঠানোর পর আজকে আমার ছেলেও হারাইলাম, টাকা পয়সা সবই হারাইলাম। কয়েক বাড়ি পরেই জাহাঙ্গীরের দালাল সোহেলের বাড়ি। সেখানে গিয়ে তাকে পাওয়া যায়নি। তার বড় ভাই জানান সে এখন পোল্যান্ডে। ছোট ভাইয়ের বিরুদ্ধে মানব পাচারের অভিযোগ ভিত্তিহীন বলেও দাবি করেন তিনি। এরকম অভিযোগ আমি বড় ভাই হিসেবে প্রথম আপনারা মানে আর কি বললেন, কিন্তু এলাকায় আরো আছে, কিন্তু এরকম অভিযোগ আসে না। দেশের মানব পাচারের ঝুঁকিতে থাকা জেলাগুলোর মধ্যে নরসিংদী অন্যতম। সেখানে গিয়ে এরকম আরেকটি পরিবারের সঙ্গে কথা হয় সময় সংবাদের। তাদের গল্পটাও একই রকম। সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়ায় গিয়ে দীর্ঘদিন নিখোঁজ ছিলেন তিনি। একদিন হঠাৎ ফোন দিয়ে পরিবারকে জানায় 2.5 লাখ টাকা দিলে তাকে ছেড়ে দিবে দালালরা। সংসারের সচ্ছলতা তো ফিরেইনি, উল্টো দালালদের টাকা দিয়ে নিঃস্ব একটি পরিবার। মোবাইল টোবাইল সব বন্ধ, কোনো খোঁজখবর নাই। সিরাফারা করতেছি, মনে করছি কি ময়রা সরে গেছে নাকি জানি। পর অনেকদিন পর ফোন আইছে। টাকা না দিলে টর্চারিং করে, পরে টাকা দিয়েছি বিকাশের মাধ্যমে। আমরা দালাল মালাল চিনি না। বিকাশের মাধ্যমে কত টাকা দিচ্ছে? টোটাল 2.5 লক্ষ টাকা দিয়েছি। পাচারকারীরা তো মোবাইলের মাধ্যমে
বা বিভিন্ন লোক প্রলোভন দেখাইয়া এবং বড় ধরনের বেতনের আশ্বাস দিয়া তাদেরকে নিয়ে যায় এবং বলে যে তোমরা আত্মীয় স্বজনদেরকে বা পাড়ার প্রতিবেশীদের জানালে যাইতে পারবে না। প্রথম তারা একটা টাকা নেয়, তারপরে আস্তে আস্তে ব্ল্যাকমেল করে তারা টাকাগুলি নিয়ে যায় আর কি। পার্লারে কাজ করার সময় এক ছেলের সঙ্গে পরিচয় হয় এই ভুক্তভোগীর। এরপর প্রেম। ভুক্তভোগী মেয়েটি জানায় তার সঙ্গে দেখা করতে গেলে পানীয়র সঙ্গে চেতনানাশক ওষুধ খাইয়ে তাকে ভারতে পাচার করা হয়। 2.5 লাখ টাকায় তাকে বিক্রি করে দেয় প্রেমিক বেশি দালাল। 3 রাত 2 দিন ট্রেনে ছিলাম। তারপরে যখন গুজরাট চলে আসছি, তো 3টা ছেলে আসছে আমাদেরকে নেওয়ার জন্য। তো ওদের সাথে আমরা যাই, যাওয়ার পরে একটা বাড়িতে রাখা হয়। সেখানে 2-3 দিন পর ওরা আমাদের সাথে অনেক খারাপ কিছু করতেছিল। তারপরে আমরা ওদের কথা শুনতাম না দেখে আমাদেরকে অনেক মারধর করা হয়। ওইখানে আরো কতজনকে রাখা হয়েছে এরকম জানা আছে বাংলাদেশে? হ্যাঁ, অনেক মেয়ে আছে, প্রচুর মেয়ে। তাও অনেকে আছে পরিস্থিতির শিকারে চলে যায়, এরকম পাচারেরও অনেকে মেয়ে আছে। যখন আমার মেয়ে ফোন দেয় বাংলাদেশ বর্ডার সাইডে, তখন তো আমি প্রশাসনের কাছে গেছি। তখন এরা যদি আমার হেল্প করতো, আমার মেয়ে কিন্তু উদ্ধার হইতো ওখান থেকে। কিন্তু তারা বলছে যে আমার মেয়ে কোন ছেলের সাথে চলে গেছে। তখন আমি বলছি হ্যাঁ স্যার, চলে যেতেই পারে, কিন্তু আপনারা আইনের লোক, আপনাদের কাছে আসছে, আপনারা তো খুঁজে বাইর করবেন। এরকম কোনো নেই। টার্গেট করে যারা ফ্যামিলিতে ওদের 2-3টা মেয়ে আছে, বিবাহ হচ্ছে না, খাইতে দিতে পারছে না, ওদের বাপের 2টা বিয়ে আছে। মানব পাচারের শিকার এরকম হাজারো গল্প লুকিয়ে আছে দেশের আনাচে কানাচে। কখনো অভিবাসনের নামে, আবার কখনো জোর করে পাচার হচ্ছে মানুষ। সীমান্ত সমুদ্র পাড়ি দিলেই রঙিন জীবনের আশার এমন ফাঁদকে ঘিরে গড়ে উঠেছে রমরমা মানুষ ব্যবসা। বিদেশে যেতে কোনো টাকাই লাগবে না, গেলেই রঙিন দুনিয়ার হাতছানি, এমন আশ্বাসের ফাঁদে ফেলে মানুষ নিয়ে ব্যবসা করছে পাচারকারীরা। সিআইডি বলছে এর সঙ্গে যেমন কিছু এজেন্সি জড়িত, ঠিক তেমনি এয়ারলাইন্সের মতো অনেক প্রতিষ্ঠানও এর সঙ্গে জড়িয়ে পড়েছেন। রাজধানীর ফকিরারপুলের এজেন্সি পাড়ায় গিয়ে দেখা যায় ট্রাভেল এজেন্সি অফিসগুলো এখন বন্ধ। করোনা পরিস্থিতির কারণে আন্তদেশীয় যোগাযোগ বন্ধ থাকায় এই অবস্থা বলে জানায় আশপাশের দোকানিরা। লিবিয়া কাণ্ডের পর তারাও কৌশল পরিবর্তন করেছে বলে জানা যায়। মানব পাচারের অভিযোগে বন্ধ করে দেওয়া হয়েছে এরকম 20টিরও বেশি ট্রাভেল এজেন্সি। এখন এই যে এজেন্সিগুলো কি বন্ধ? অনেক বন্ধ। কবে থেকে? এই করোনার কারণে নাকি? মধ্যপ্রাচ্যের অনেক দেশে মানব পাচারের ঘটনা দীর্ঘদিনের। কয়েক বছর ধরে যোগ হয়েছে ইউরোপের হাতছানি। এছাড়া দিনকে দিন যুক্ত হচ্ছে নতুন নতুন রুট। বর্তমানে লিবিয়াকে রুট ধরে ইটালি, স্পেন, ফ্রান্স, জার্মানি, গ্রিস ও সাইপ্রাসে পাচারের সংখ্যা আশঙ্কাজনক হারে বেড়েছে। গোয়েন্দা পুলিশের এক তথ্য বলছে লিবিয়াতে মানব পাচারের সঙ্গে জড়িত দেশের প্রায় 50 জন বড় দালাল। তারা গ্রাম থেকে মক্কেল সংগ্রহ করে কলকাতা, বোম্বে, দুবাই, মিশর, তিউনিসিয়া হয়ে লিবিয়াতে থাকা বাংলাদেশি দালালের কাছে পাঠায়। এজন্য জনপ্রতি টাকা নেওয়া হয় 2.5 থেকে 3 লাখ। ভুলিয়ে ভালিয়ে লিবিয়ায় নেয়ার পর তাদের একটি ক্যাম্পে রাখা হয়। চাওয়া হয় মোটা অঙ্কের মুক্তিপণ। টাকা না দিলেই নেমে আসে নির্যাতন। অনেকে ইউরোপের বিভিন্ন দেশে যেতে চাইলে তাদের গেমিংয়ের হাতে তুলে দেয়া হয়। তারাই মূলত ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি নেয়ার কাজ করে থাকে। এই মৃত্যুপথ পাড়ি দিতে গিয়ে সাগরে ডুবে মরার ঘটনা ঘটে হরহামেশাই। পথে মাফিয়া চক্রের হাতে ধরা পড়লে আরেক দফা নেমে আসে নির্যাতন, যার সবশেষ শিকার লিবিয়ায় 26 বাংলাদেশের প্রাণহানি। পাচারের ক্ষেত্রে অসচ্ছল অশিক্ষিতদের টার্গেট করে থাকে চক্রটি। এলাকার কেউ বিদেশে গিয়ে একটু সচ্ছল হলে তাকে দেখিয়ে ফাঁদ পাতে দালালরা। গ্রামের দালাল ঢাকার দালালের হাত ঘুরে যায় বিদেশে থাকা দেশি দালালের কাছে। সেখানে নিয়ে গিয়ে চলে অমানসিক নির্যাতন। টাকা দিতে না পারলে তাদের তুলে দেওয়া হয় মাফিয়া বা অঙ্গ প্রত্যঙ্গ পাচারকারীদের হাতে। লিবিয়ায় মানব পাচারকারী কয়েকজন দালালের সঙ্গে কথা হয় সময় সংবাদের। তারা দিলেন লোমহর্ষক বর্ণনা। ওখানে আশরাফের একটা ক্যাম্প আছে বা ওই কাজী ইসমাইলের ক্যাম্প আছে। ওই ক্যাম্পে নিয়ে উঠানো হয় যে শরীফ ভাই আপনার 5 জন আসছে, এই নাম, তো এই 5 জনের পেমেন্টটা তাইলে আপনি একটু বলেন দিয়ে দেওয়ার জন্য। তখন এরাই আবার তাদের গার্জিয়ানের কাছে নর্মালি ফোন করে যে
তাইলে তোমরা বলো যে আমরা পৌঁছে গেছি। যখন নাকি বোট ধরা খাইতো, ধরা খাইয়ে গেলে তখন ওই লোকগুলা যখন ছাড়াই আনতো, অনেক লোক কিনে নিয়ে আসতো, মানে জেলখানা থেকে কিনে নিয়ে আসতো, 5,000 টাকা দিয়ে আনলে 10,000 টাকা ওরা উদ্ধার করতো, তখন এই নির্যাতনের শিকারটা হতো। আরেকটা বিষয় আছে, মাফিয়া যদি ধরতো, মাফিয়া ধরলে তখন দেখা যেত যে টাকাটা উদ্ধার করার জন্য তখন একটা বাঙালি চাইতো, ঠিক আছে। এই সংখ্যাটা সবচেয়ে বেশি ত্রিপুলিতে ছিল। পাসপোর্টের ছবি দেয়, বিষয় কোম্পানির লোক পৌঁছানোর পরে টাকা, আগে তো টাকা দেয় না। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো বিদেশে গিয়ে পাচারের শিকার হওয়া ব্যক্তিটি ক্ষতি পুষিয়ে নিতে পাচার চক্রে জড়িয়ে পড়ার ঘটনা। অনিবন্ধিত ওই যে আত্মীয় স্বজন যারা নিজেরা কাজগুলো করেন, তাদের দ্বারা এই লোকগুলো যাচ্ছেন এবং তারাই মৃত্যুবরণ হচ্ছেন, তারাই এই ক্ষতিগ্রস্তের মধ্যে পড়তে যাচ্ছেন। সুতরাং এই লোকগুলোর হিসাব কিন্তু সরকারের কাছে নাই, আমাদের কাছেও নাই। লিবিয়াতে যারাই একটুখানি বেশি নির্যাতিত হয়ে চালাকচ্যুত হলো, তারা নিজেরাই একটা করে ক্যাম্প খুলে বসছে এবং সেখানে নিয়ে মানুষদেরকে এরকম নির্যাতন করে তাদের রক্ত চষে টাকা পয়সা নিয়ে নিচ্ছে। UNHCR এর তথ্য অনুযায়ী 2014 থেকে এ পর্যন্ত ইউরোপে যাওয়ার জন্য প্রায় 20 লাখ মানুষ ভূমধ্যসাগর পাড়ি দিয়েছেন। সাগর পাড়ি দিতে গিয়ে প্রাণ হারিয়েছেন 19,000 মানুষ। এর মধ্যে বহু বাংলাদেশি রয়েছেন। আটক হয়েছেন হাজারেরও বেশি বাংলাদেশি। সিআইডি বলছে পাচারকারীদের শেকড় অনেক গভীরে। ঘন ঘন কৌশল পরিবর্তন করায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াও কঠিন হয়ে পড়ে। রুটটাকে যতটা পারে তারা ক্লামজি করার চেষ্টা করে এবং যত বেশি দেশ এখানে ইনভলভ হবে তত কিন্তু আমাদের জন্য ল এনফোর্সারদের জন্য হার্ডেলস অনেক বেশি হবে। তো মূলত পাচারকারীরা এই সুযোগটা নেয়। কিন্তু যাদের ধরা হচ্ছে তাদের শাস্তির আওতায় আনার হারটা হতাশাজনক। গত 16 বছরে 11,460 জনকে পাচারের অভিযোগে মামলা হয় 6,134টি। এসব মামলায় 24,504 জন আসামি হলেও গ্রেফতার হয়েছে অর্ধেকের কম। নিষ্পত্তি হয়েছে 804টি মামলা। এসব মামলায় 409 জন আসামির দণ্ড হলেও খালাস পেয়েছেন 1,500 আসামি। মানব পাচারের অভিযোগে কুয়েতে দেশের এক সাংসদের কারাদণ্ড ও হাজারের বেশি নারীকে দুবাইয়ে নিয়ে ড্যান্স বারে কাজ করানো ও জোরপূর্বক যৌন কাজে বাধ্য করার ঘটনাটি নতুন করে ভাবিয়ে তুলেছে সচেতন মহলকে। অভিবাসন বিশেষজ্ঞরা মনে করেন, বৈধ হোক বা অবৈধ হোক রেমিটেন্স পাঠালেই হবে। সরকারের এমন দৃষ্টিভঙ্গির পরিবর্তন না হলে পাচার কোনোভাবেই বন্ধ হবে না। অন্ধকার যুগ থেকে আধুনিক যুগ, যুগে যুগে মানুষ নিয়ে অবৈধ ব্যবসা চলে আসছে। তাই উন্নত জীবনের প্রত্যাশায় যারা অবৈধ উপায়ে বিদেশে যাচ্ছেন তারা বারবার ভাবুন, আপনি কোনো ভুল করছেন না তো? পুরো পরিবারকে বিপর্যয়ের মুখে ফেলছেন না তো? দেখছিলাম আমার সহকর্মী আফজাল হোসেনের রিপোর্টটি। আমি শুরুতেই আফজালের সঙ্গে যুক্ত হতে চাই। আফজাল, আপনি রিপোর্ট সংগ্রহের জন্য নরসিংদী গিয়েছিলেন, বলছেন যে যেসব জেলাগুলো থেকে এই মানুষজন পাচারের শিকার হন তাদের মধ্যে নরসিংদী অন্যতম। কয়েকটি পরিবারের সঙ্গে কথা বলেছেন, এর বাইরেও তো তথ্য রয়েছে। এরকম চিত্র কি এখানে যে ঘরে ঘরে এরকম পাচারের শিকার মানুষ নরসিংদীতে? ঘরে ঘরে পাচারের শিকার এইভাবে ঢালাওভাবে বলা যাবে না। কারণ হচ্ছে যে নরসিংদীর বেশ কয়েকটি উপজেলায় আমি গিয়ে দেখেছি যে এলাকা থেকে বা যে এলাকায় মানুষজন বেশি বিদেশে গিয়েছেন সেই এলাকার চিত্রটা কিন্তু বেশি। আর একটি বিষয় কিন্তু রিপোর্টে আমি উল্লেখ করেছি যে সেটি হচ্ছে যে অনিবন্ধিত যে এজেন্সি গুলো রয়েছে তারাই মূলত এই কাজগুলো বেশি করে। সবচেয়ে বেশি করে হচ্ছে যে যারা বিদেশে গেছেন, যে এলাকা থেকে বিদেশে গেছেন তাদের মধ্যে এই প্রবণতাটা তৈরি হয়ে গেছে। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ধরেন একটি পরিবারের কেউ বিদেশ গেছেন, সেই গ্রামের লোকজনই কিন্তু তাকে বলছে যে আমার ছেলেটাকে একটু বিদেশে নিয়ে যাও, আমার ছেলেটাও একটু বিদেশ থেকে ভালো কিছু করুক বা আমার সংসারের হালটা ধরুক। কিন্তু দেখা যাচ্ছে এটির ক্ষেত্রে হিতে বিপরীত হয়। আর নরসিংদীর একটি পরিবারের কথা আমি বলি, সেটি হচ্ছে যে একজন বলল যে তিনি বিকাশে 2,40,000 টাকার মতো পাঠিয়েছেন,
কিন্তু দালালকে এটি কাকে পাঠিয়েছেন এটি যখন আমি জিজ্ঞেস করেছিলাম তখন তিনি বলছেন তিনি জানেন না। কিন্তু আমরা ওই বাড়ি থেকে বের হওয়ার পরে জানতে পেরেছি যে ওই দালাল কিন্তু সেই সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এবং তাদেরই আত্মীয় হয়। সেই কারণে তিনি বলেই দিলেন যে আমি 2,40,000 টাকা বিকাশে পাঠিয়েছি, কিন্তু কাকে পাঠিয়েছি এটা যখন জিজ্ঞেস করেছিলাম অর্থাৎ যাকে টাকাটি দিয়েছেন তার নাম বলতেও তিনি ভীত। হ্যাঁ, তার নাম বলতে ভীত। আর সবচেয়ে বিষয়টা হচ্ছে যে এক্ষেত্রে যেটি হয় সেটি হচ্ছে মীমাংসার একটা চেষ্টা করা হয়ে থাকে যে আমি যদি তাকে নাম বলে ফেলি তাহলে হয়তো টাকাগুলো আর পরবর্তীতে উদ্ধার করতে পারবো না, যার কারণে তিনি নাম বলতেও দ্বিধাবোধ করছেন, নামও তিনি বলছেন না। জি, ধন্যবাদ আফজাল, আপনি আমাদের সঙ্গে থাকুন। আমি একটু যুক্ত হতে চাই অধ্যাপক ডক্টর তাসনিম সিদ্দিকীর সঙ্গে। অধ্যাপক তাসনিম সিদ্দিকী, আপনাকে স্বাগত জানাচ্ছি এই আলোচনায়। আমাদের রিপোর্টার আফজাল হোসেন বলছেন ইউএনএইচসিআর এর তথ্য 2014 সাল থেকে এ পর্যন্ত 20 লাখ মানুষ পাচারের শিকার হয়েছেন, 19,000 মানুষ মারা গেছেন, যার মধ্যে অনেক বাংলাদেশি রয়েছেন, অনেকে গ্রেফতারও হয়েছেন। তো আফজাল বলছেন যে অনিবন্ধিত যে এজেন্সিগুলো রয়েছে মূলত তারাই এই কাজগুলো বেশি করে থাকেন। তো এই জায়গাটিতে আমার প্রশ্ন যে এই অনিবন্ধিত এজেন্সিগুলো যদি দিনের পর দিন এভাবে কাজ করে যে থাকেন, তাহলে তাদেরকে যাদের ধরার কথা, যাদের মনিটরের কথা, তারা কি করছেন? তাসনিম সিদ্দিকী। হ্যাঁ, এই জায়গাটায় তো তাহলে একটা দেখেন ল্যাক অফ কোঅর্ডিনেশনটা দেখা যাচ্ছে। মানে ট্রাফিকিং এর জিনিসগুলোকে ধরবার জন্য রয়েছে হোম মিনিস্ট্রি, আর লেবার মাইগ্রেশন সেটা ঠিক করার জন্য আছে আমাদের এক্সপ্যাট্রিয়েট ওয়েলফেয়ার অ্যান্ড ওভারসিজ এমপ্লয়মেন্ট মিনিস্ট্রি। কিন্তু আমরা যদি দেখি যে আসলে এখানে কিন্তু কোঅর্ডিনেশন দরকার, কারণ রিক্রুটিং এজেন্সি বেশিরভাগ কি মানে একেবারে 98%ই হয়তো এর সাথে কোনোভাবেই যুক্ত নন। কিন্তু আমরা আবার দু একটা রিক্রুটিং এজেন্সি, সেটা নিবন্ধিত অনিবন্ধিত এরকম পর্যায়ের কাউকে যে একেবারেই থাকেন না সেটাও কিন্তু হলফ করে বলা যায় না। কারণ আমরা এই 26 জনের মৃত্যুর সময়ে দুটো রিক্রুটিং এজেন্সির নাম কিন্তু শুনেছি। সো অনিবন্ধিত এজেন্সি বেশিরভাগ মানেই হচ্ছে ইনফর্মাল এজেন্ট এবং ট্রাভেল এজেন্ট। তাহলে এই যে এত এত ট্রাভেল এজেন্সি দেশ জুড়ে, এই ট্রাভেল এজেন্সিতে এই কাজগুলোর সাথে যুক্ত, তাহলে এই ট্রাভেল এজেন্সিগুলো কার? এই ট্রাভেল এজেন্সিগুলো যার, তার সাথে কাদের যোগাযোগ, এইগুলো একটু করে খুঁজলেই কিন্তু বের হয়ে যায়। কিন্তু আমাদের দেশে আমার মনে হয় এই ট্রাফিকিংটা ধরার জন্য আমাদের যেই পলিটিক্যাল উইলটা দরকার, সেই পলিটিক্যাল উইলটা সম্পূর্ণই অনুপস্থিত। অর্থাৎ আমরা জানি যখন রোহিঙ্গা রেফিউজিরা ওই পথ দিয়ে যাওয়া শুরু করলো, ওই ভূমধ্যসাগরের আমাদের বঙ্গোপসাগরের দিয়ে যাওয়া শুরু করলো, বর্ডার থেকে কারা ইনভলভ ছিলেন সেখানে একই জায়গার প্রায় 22টি পরিবার কিন্তু আইডেন্টিফাই করেছিল আমাদের হোম মিনিস্ট্রি। তারপরেও আজ পর্যন্ত কিন্তু কোনো ব্যবস্থা হয়নি। শোনা গেছে তাদের কেউ কেউ সংসদের সদস্য। তাহলে এই যে ব্যাপারটা, এরা যে দল যখন ক্ষমতায় থাকে তারা তাদের সাথে যুক্ত হয়ে পড়ে। হ্যাঁ, তো যার ফলে এই যে ইম্পিউনিটি, এই ইম্পিউনিটিটাই এটার থেকে আমাদের বের হতে দিচ্ছে না। এবং এই ইম্পিউনিটি যদি আমরা দূর না করি তাহলে আলটিমেটলি এইভাবেই চলতে থাকবে এবং লেবার মাইগ্রেশনটা ক্রমাগতভাবে কিন্তু এই ট্রাফিকিং এর যে লাইনটা, অর্থাৎ লেবার ট্রাফিকিং, এই জায়গাটায় চলে যাচ্ছে। আপনার এখানে দুটো ধরনের ঘটনা, একটা মেয়ে পাচার হয়েছে, সেটা একেবারে টিপিক্যাল পাচারের ঘটনা, প্রেম করে তাকে নিয়ে ভারতে পাঠিয়ে দিচ্ছেন, অর্থাৎ সেক্স ইন্ডাস্ট্রিতে ব্যবহার করার জন্য। পাকিস্তান হলে সেখানে ব্যবহার হবে তারা গিয়ে বিভিন্ন রকমের গৃহ শ্রমিক হিসেবে, 5, 6, 7 নাম্বার স্ত্রী হিসেবে। হ্যাঁ, কিন্তু লেবার মাইগ্রেন্ট যেটা মধ্যপ্রাচ্যে ইউরোপীয় দেশে যাচ্ছেন, এবং সেইটা কিন্তু আলটিমেটলি আমাদের টোটাল লেবার মাইগ্রেশনের সিনারিওটাকে দুর্বল করে দিচ্ছেন, খারাপ করে দিচ্ছে। তো সেই জায়গাটায় আমার মনে হয় এই ইম্পিউনিটি ভাঙার সময় এসছে। আর আপনারা যে ধরনের নিউজ করেছেন, এই ধরনের নিউজ যদি কন্টিনিউয়াসলি হতে থাকে এবং যদি পেছনের লোকটাকে গিয়ে একদম বের করতে পারেন, তাহলে আমার মনে হয় বিভিন্ন মহল এটার দিকে তাকাবে।
ধন্যবাদ, আমাদের সঙ্গে থাকুন, আপনার সঙ্গে আবারও যুক্ত হব। আমি একটু বাইরা মহাসচিব শামীম আহমেদ চৌধুরী নোমানের সঙ্গে যুক্ত হতে চাই। জনাব নোমান, আপনাকে স্বাগত এই আলোচনায়। আমাদের তাসনিম আপা যে বিষয়টি বলছিলেন যে নিবন্ধিত এজেন্সি অনিবন্ধিত এজেন্সি দিনের পর দিন চলছে, কারা চালায় এগুলো, সেটি একটি বিষয়। আরেকটি বিষয় এরকম অভিযোগ রয়েছে যে অনেক নিবন্ধিত এজেন্সি, অর্থাৎ যার একটি নিবন্ধিত এজেন্সি রয়েছে এর আড়ালে তার অনিবন্ধিত কিছু এজেন্সিও রয়েছে, অর্থাৎ অনানুষ্ঠানিকভাবেও তিনি লোক পাঠানোর চেষ্টা করেন এবং এই জায়গাটিতেই হিউম্যান ট্রাফিকিংয়ের ঘটনা বেশি ঘটে। এই বিষয়গুলো আপনারা নজরদারি করেন কিনা? শামীম আহমেদ চৌধুরী। ধন্যবাদ আপনাকে। ম্যাডাম অলরেডি কথাটি ক্লিয়ার করেছেন। আমরা যে মিনিস্ট্রি আন্ডারে আছি সেটা হলো এক্সপার্টিড মিনিস্ট্রি, যেটা আমরা বলছি লিগাল মাইগ্রেশন। আমরা যে মাইগ্রেশনটি করি সেই মাইগ্রেশনে দুটি দেশ ইনভলভ থাকে। যে দেশে আমরা লোক পাঠাচ্ছি সেই দেশের গভর্নমেন্টের একটি পারমিশন এবং তাদের অথরাইজ এবং তাদের অ্যাপ্রুভাল থাকে। আরেকটি হলো আমাদের দেশ থেকে আমরা যখন পাঠাচ্ছি আমাদের যে কনসার্ন মিনিস্ট্রি আছে তাদের অ্যাপ্রুভাল। মানে দুইটি দেশের গভর্নমেন্টের ইনভলভমেন্টের মাধ্যমে যে কর্মী যায়, যেটাকে আমরা বলি লিগ্যাল এমপ্লয়মেন্ট, সেটি হচ্ছে আমাদের বারা মেম্বাররা করে থাকে। আর আমরা যে টপিকটি নিয়ে আজকে কথা বলছি সেটি হলো যারা আনডকুমেন্টেড বা ইললিগাল পথে যাচ্ছে। এখানে দুইটি জায়গাকে আমরা অনেকে আবার এক জায়গায় মিলাতে চেষ্টা করছি, যে লিগ্যাল প্রসেসে যাওয়ার পরেও আমরা যেই পদ্ধতিতে লোক পাঠাচ্ছি সেখানে পাঠাবার পরেও দেখা যাচ্ছে কোনো কোনো ক্ষেত্রে ব্রিচ অফ কন্ট্রাক্ট হয়ে থাকে। যেমন যে কর্মীটি গেলেন তার যে কমিটমেন্ট অনুযায়ী তার যে লিগ্যাল পেপার আছে, কন্ট্রাক্ট পেপার আছে, সেই অনুযায়ী তার হয়তো চাকরিটি হচ্ছে না, বেতন পাচ্ছে না, বা কর্মস্থলে কোনো সমস্যার সম্মুখীন হচ্ছে। এটি ভাইস ভার্সা দুইভাবেই হতে পারে, এমপ্লয়ের কারণে হতে পারে, এমপ্লয়ারের কারণে হতে পারে। সো এটির জন্য আমাদের দেখবার জন্য আমাদের একটি ল আছে 2013 মাইগ্রেশন অ্যাক্ট যেটি করা হয়েছে, ইমিগ্রেশন অ্যাক্ট 2013, এটিকে নতুন করে রিভাইজ করে আবার 2013-তে করা হয়েছে। সো এই সমস্যাগুলি দেখবার জন্য আমাদের জন্য স্পেশালাইজড এই লটি আছে, যে আমরা বৈধভাবে কর্মী প্রেরণ করার পরে কর্মস্থলে তার যদি কোনো সমস্যা হয় সেটি হতেই পারে। কারণ একটি মানুষ গেলে সেখানে একটা পার্সেন্টেজ অফ পিপলের যে কোনো সমস্যা হতে পারে, তার শারীরিক এবং তার চাকরিগত, তার এমপ্লয়ের কারণে, নানাবিধ সমস্যার কারণে হয়ে থাকে। সেটি দেখবার জন্য কিন্তু আমাদের জন্য একটি ল আছে এবং সেই ল। চৌধুরী, আপনি যদি বলছেন যে হয়তো ওখানে যে চাকরির কথা বলা হচ্ছে সেই চাকরি না পাওয়া কিংবা বেতন ঠিক মতো না পাওয়া বা কিংবা বেতন কম পাওয়া, সেটি এক ধরনের বিষয়, কিন্তু বিপত্তিটা ঘটে তখনই যখন তাকে ইউরোপে নেওয়ার কথা বলে মাঝামাঝি কোনো একটা দেশে নিয়ে আপনার ক্যাম্পে আটকে রাখা হয়, নির্যাতন করা হয়, টাকার জন্য টাকা না দিলে মেরে ফেলার হুমকি দেওয়া হয়, ক্ষেত্র বিশেষে মেরে ফেলাও হয়। এই জায়গাগুলোতে আপনাদের মনিটরিং কি? আপনি রাইটলি বলেছেন যে সেই জায়গাটায় আমাদের এরকম কোনো আমরা এখন পর্যন্ত আমাদের কোনো সামনে কোনো রিক্রুটেন্সি এভাবে আসতে দেখা যায়নি যে তারা এটার মধ্যে ডাইরেক্টলি এরকম কেউ ইনভলভ আছে। আমরা জোর গলায় বলতে পারি যে আমাদের কোনো রিক্রুটেন্সি এইসব কাজের সাথে সম্পৃক্ত নয়। যদি প্রমাণিত হয়ে থাকে যে কোনো রিক্রুটেন্সি এই ধরনের কাজ করেছে, দেশের আইন অনুযায়ী সেই ধরনের লোকের সেই বিচার হবে, তাতে আমাদের কোনো রকম কোনো আপত্তি নেই। কারণ দ্যাট ইজ ইললিগাল মাইগ্রেশন। উই আর নট হিয়ার টু ডু এনি ইললিগাল মাইগ্রেশন, এটি একবার স্পষ্টভাবে বলতে চাই। তবে হ্যাঁ, এই লিগাল মাইগ্রেশন ইললিগাল মাইগ্রেশন যেটি আছে, আপনার যদি এটি কমাতে হয় সেই জায়গাটায় আমি সেই জায়গায় কিছু আপনার কথা বলতে চাই। সেটি হলো, আপনি দেখবেন ম্যাডাম কতগুলো পয়েন্ট আউট করেছেন যে আমাদের যেখান থেকে এই স্পেশালি আপনার কিন্তু দুই ধরনের লোক, একটি যারা ইউরোপের দিকে যায় তারা কিন্তু কখনো মিডল ইস্টে যাবে না, এবং ইউরোপের দিকে যাওয়ার জন্য আমাদের কিন্তু লিগাল মাইগ্রেশনে ইউরোপে যাওয়ার কিন্তু ব্যবস্থাটি খুব অল্প। যেমন আমাদের জানি কিছু কিছু জায়গায় ক্রোয়েশিয়া, রোমানিয়া, পোল্যান্ড, এইসব জায়গায় কিছু হাই স্কিল লেবারের কাজ আসতেছে, কিন্তু যেটা সংখ্যা সবেমাত্র সেটা শুরু হয়েছে। কিন্তু ইউরোপের কান্ট্রিতে যারা যেতে চান, এই জায়গাটাই হলো সবচেয়ে বড় প্রবলেম, যেটা আমাদের রিক্রুটমেন্টের মাধ্যমে হয় না, এবং এই কর্মীগুলো অন্য কোথাও যেতে চান না। এই জায়গাটা আপনি দেখবেন, যদি একটু খেয়াল করে দেখেন, যে এরা নির্দিষ্ট কিছু এলাকা থেকে যান, এবং আমরা যদি আমরা প্রশাসন যেটা বলছি হোম মিনিস্ট্রি থেকে, তারা যদি একটু সচেতন হন এবং ওই এলাকার এখানে 3 টাকায় কাজ করতে হবে। একটি হলো ওই এলাকায় যারা যান সেই এলাকায় সেই লোকগুলোকে চিহ্নিত করা, তাদেরকে মোটিভেট করা যে তারা এই রাস্তায় না যায়, এবং ওই ইউথদেরকে যদি আমরা প্রপার ট্রেনিং এ নিয়ে আসতে পারি এবং তাদেরকে উচ্চতর ট্রেনিং দিয়ে তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী যদি ভালো জায়গায় এমপ্লয়মেন্ট করার সুযোগ করে দিই, তাহলে কিন্তু তারা ওইদিকে নিরুৎসাহিত হবে। আমরা যদি 3টা জায়গায়, একটি হলো যারা এটার সাথে সম্পৃক্ত তাদেরকে মনিটরিং করা, এবং ওই এলাকার মানুষকে মোটিভেশন অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করা, এবং ওই জায়গার যে যুবক যুবতীরা আছেন তাদেরকে প্রপার ট্রেনিং এর আওতায় এনে তাদেরকে যদি আমরা লিগ্যাল ফর্মেট লিগ্যাল মাইগ্রেশনের মধ্যে নিয়ে আসতে পারি, তাহলে আমরা কিন্তু এটাকে বন্ধ করতে পারবো। আদারওয়াইজ আমি আবারও যুক্ত হব, আমি একটু আফজালের সঙ্গে যুক্ত হতে চাই। আফজাল,
আপনার রিপোর্টের এক জায়গায় আপনি বলছেন যে মামলা যতগুলো হয়েছে বিশাল একটি পরিসংখ্যান দিয়েছেন, কিন্তু সেখানে দণ্ডের কথা বলছেন মাত্র 9 জনের, প্রায় 1,500 বা 15,000-এর মতো মনে হয়, আমার ঠিক মনে করতে পারছি না। আপনি বলছেন যে তারা খালাস পেয়ে গেছেন। তো এই যে বড় সংখ্যক আসামিরা খালাস পেয়ে যান, অভিযুক্তরা খালাস পেয়ে যান, এর পেছনের কারণ কি আফজাল? প্রথমে পেছনের কারণ হচ্ছে যে যে যারা অবৈধভাবে নিয়ে যাচ্ছেন, আমি যদি সিআইডির ইমতিয়াজ আহমেদের কথা বলি, তারা বলছেন যে যখন একজন অবৈধভাবে কোথাও নিয়ে যাচ্ছেন, তিনি কিন্তু তার পথটাকে ক্লান্তি করেন, অর্থাৎ বেশ কয়েকটি দেশকে ইনভলভমেন্ট করেন। যেমন ধরেন আমরা বেনাপোল দিয়ে যদি যাই, বেনাপোল দিয়ে কলকাতা যাচ্ছে, কলকাতা থেকে বোম্বে যাচ্ছে, বোম্বে থেকে দুবাই যাচ্ছে, দুবাই থেকে মিশর যাচ্ছে বা তিউনিসে যাচ্ছে, সেখান থেকে লিবিয়া যাচ্ছে। এই যে যেই কয়েকটি দেশ ঘুরে একজনকে নিয়ে যাওয়া হচ্ছে, সেই ঘটনায় যখন কোনো মামলা হয় বা সেই ঘটনায় যদি দেশের আদালতে কোনো মামলা হয়, তখন কিন্তু সাক্ষ্য প্রমাণের একটা বিষয় থাকে, সেটি কিন্তু খুব একটা পাওয়া যায় না, যার কারণে একটি ধীরগতি হয় এবং আসামিরা সেই সুযোগটি নিয়ে থাকেন এবং জামিনে বের হয়ে যান, পরবর্তীতে তিনি খালাস পান। আর আরেকটি বিষয় হচ্ছে যে বাংলাদেশের মানব পাচার ট্রাইব্যুনালটা দীর্ঘদিন ধরে ছিল, স্বাধীনতার পর থেকেই। এই কিছুদিন আগেই কিন্তু মানব পাচার ট্রাইব্যুনালটি হয়েছে, দেশের 7 বিভাগে 7টি ট্রাইব্যুনাল হয়েছে, বিচারকও নিয়োগ দেওয়া হয়েছে, কিন্তু সেইভাবে বিচারকদের কাজ করার সুযোগ কিন্তু এখনো পাননি। আমরা ঢাকার যে মানব পাচার ট্রাইব্যুনাল যেটি রয়েছে, নারী ও শিশু আদালতে বিচার হয় এবং ভারপ্রাপ্ত একজন বিচারককে দিয়েই কিন্তু এই ট্রাইব্যুনাল গুলো পরিচালিত হচ্ছে, যার কারণে মানব পাচারের বিষয়টা আমার কাছে যেটি মনে হচ্ছে যে এর আগে কখনো খুব একটা এই মানব পাচারের অভিযোগটাকে গুরুত্ব দেওয়া হয় নাই। আমি লাস্টে একটি কথা বলেছি যে সরকারের মনোভাবটা এটাই ছিল যে বৈধভাবে হোক অবৈধভাবে হোক, কেউ বিদেশে গেছে, বিদেশে গিয়ে দেশে টাকা পাঠাচ্ছে, সরকার সেখান থেকে রেমিটেন্স পাচ্ছে, সেটাই আমরা আমার জন্য এনাফ বা বাংলাদেশের জন্য এনাফ। সেই বিষয়টা কিন্তু আমরা এই মনোভাবটার কারণে কিন্তু খুব একটা ইতিবাচক বা মানব পাচারের যে আসামিদের ধরার বিষয়ে, যতটুকু এই লিবিয়ার ঘটনার কিন্তু অনেক মানুষ মারা গেছে, সাগরে ডুবে মারা গেছে, বিভিন্ন মাফিয়াদের হাতে, দালালদের হাতে নির্যাতনের শিকার হয়ে মারা গেছে, তখন কিন্তু খুব একটা আলোড়ন তৈরি করেনি। যখন লিবিয়ায় মিজদা শহরে 26 বাংলাদেশিকে মাফিয়ারা গুলি করে হত্যা করলো, এই ঘটনার পরেই বিষয় মূলত জি আফজাল, এটা আমি বুঝতে পেরেছি। আরেকটি বিষয় আপনি যদি বলছেন, আপনি এই রিপোর্টটি করতে গিয়ে আপনি সিআইডি কর্মকর্তার সঙ্গে কথা বলেছেন, গোয়েন্দা পুলিশের সঙ্গে কথা বলেছেন। আপনি বলছেন যে অনেক ক্ষেত্রেই যেহেতু অনেকগুলো রুট ব্যবহার করা হয়, আসামি কোথায় থাকেন কিংবা মামলা যেটি হয় দেশে কোনো আসামি ধরা পড়ে কিনা ইত্যাদি বিষয়ে সাক্ষী উপস্থিত হন না, এরকম অভিযোগ। কিন্তু আপনার রিপোর্টে আপনি বলছেন যে যখন যে দালালকে টাকা দিয়েছেন ভুক্তভোগী ব্যক্তি, সেই দালাল সেখানে উপস্থিত, তার সামনে তিনি কথা বলতে পারছেন না, অর্থাৎ এক ধরনের ভয় তার মধ্যে কাজ করে। তো এই মামলায়, এসব মামলায় যারা বাদী হন কিংবা যারা ভুক্তভোগী হন, তাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য, সাক্ষীদেরকে সুরক্ষা দেওয়ার জন্য এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তারা কি যথেষ্ট পরিমাণে তৎপর বলে আপনার কাছে মনে হয়, বা আপনার কাছে কি তথ্য আফজাল? এইখানে তথ্য হচ্ছে যে যখন কোনো বড় ঘটনা ঘটে, ব্যক্তি হিসেবে ধরেন আমি মানব পাচার, আমার পরিবারের কেউ মানব পাচারের শিকার হয়েছে, এইরকম ব্যক্তি থানায় গিয়ে মামলা করেছে তার সংখ্যা খুবই কম। যে ঘটনাটি যখন আলোড়িত হয়, সেই ঘটনায় বাদী হয়ে যখন পুলিশ মামলা করে, তখন সেখান থেকে একটি রেজাল্ট পাওয়া যায়, মামলার ভবিষ্যৎ হয়। আর যখন আমার পরিবারের কেউ শিকার হয়, আমি যখন মামলা করি না, কিন্তু আমি কিন্তু সেই দালালকে ধরার চেষ্টা করি, এবং দালাল যখন আমি ধরতে পারে, তখন আমি মীমাংসার মধ্যে আসি। মীমাংসা হয়ে গেলে সামাজিক ভাবে মীমাংসা করার চেষ্টা করি, এলাকার গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে মীমাংসা করি। হয়তো 7 লাখ টাকা দিয়েছি, 7 লাখ টাকা দেওয়ার পরে দালালরা বলছে তাহলে তোমার ওই পরিবারের লোককে আমি দেশে ফিরিয়ে এনে দিচ্ছি, আমি 7 লাখ টাকা দিতে পারবো না, 3.5 লাখ টাকা দিচ্ছি, এই টাকা নিয়ে তোমরা থাকো। এইভাবে কিন্তু মীমাংসা হয়ে যাচ্ছে, যার কারণে কিন্তু এই মানব পাচারের যে ঘটনাগুলো, সেই ঘটনার যে দালালরা তারা আরো বেশি ইয়া হচ্ছে। আমি বাইরের মহাসচিবের কাছে একটি প্রশ্ন রাখতে চাই। উনি যেমন বললেন যে তারা বৈধভাবে শ্রমিক পাঠান, আমি যদি সংসদ সদস্য পাপুলের কথা বলি, তিনিও কিন্তু 20 থেকে 25,000 শ্রমিক তার যে কোম্পানি আছে দুবাইয়ে, সেখানে তিনি নিয়ে গিয়েছিলেন, কিন্তু তিনি যে কথা বলে নিয়ে গিয়েছিলেন, যে বেতনের কথা বলে নিয়ে গেছিলেন, কিন্তু তিনি সেখানে সেটি দেননি। সেই বিষয়টা কেন এর আগে দুবাই সরকার, কাতার সরকার ধরার আগে কেন সেটা আপনারা, কুয়েত সরকার ধরা পড়ার
আগে কেন আপনারা বুঝতে পারলেন না যে তিনি এই কাজগুলো করছেন? জি আফজাল, ধন্যবাদ। আমরা বাইরে মহাসচিবের কাছ থেকে বসে উত্তর নেওয়ার চেষ্টা করব। তার আগে আমি একটু ডক্টর তাসনিম সিদ্দিকীর সঙ্গে যুক্ত হতে চাই। ডক্টর তাসনিম সিদ্দিকী, আপনি শুনছিলেন আমাদের রিপোর্টার যেমনটি বলছেন যে অনেক ক্ষেত্রেই মামলা করতে চান না। তো দুটি কারণ হতে পারে। একটি হচ্ছে কিন্তু বিচারের দীর্ঘসূত্রিতা, যে একটি মানব পাচার ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে, একটি ভারপ্রাপ্ত বিচারক দিয়ে চলছে। তো মামলা যেটি করা হয় বছরের পর বছরদের মামলা ঝুলে থাকে, মামলা কবে নিষ্পত্তি হবে, যে টাকা তিনি দিয়েছেন সেই টাকা তুলতে গেলে মামলার খরচ চালাতে যাচ্ছে বেশি খরচ হয়ে যায়। তো এইসব কারণে সবকিছু মিলে এই মানুষগুলো একটি বেড়াজালের মধ্যে পড়ে যায় কিনা, ডক্টর তাসনিম সিদ্দিকী? অবশ্যই অবশ্যই পড়ে যায়। আমরা তো জানি, আমাদের গল্পের বই খুললেই আমরা পেয়েছি যে মানে কিছুতেই আমরা বাঘে ছুলে যত ঘা তার চেয়ে বেশি হবে আমরা যদি মামলার ইয়েতে যাই, জমি জমা সব হারান মানুষজন। তো সুতরাং আমরা মামলার পথে খুব একটা যেতে চাই না। কিন্তু এই 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 সব জায়গায় কিন্তু যেহেতু এটা একটা সামাজিক অনাচার, এটা হচ্ছে একেবারে মানুষের কি বলবো মানুষের অস্তিত্ব নিয়ে প্রশ্ন, সেক্ষেত্রে রাষ্ট্রের কিন্তু অনেক বেশি নৈতিক ভূমিকা। তো সুতরাং মানুষ কোর্টে যেতে পারবেন না, মানুষের উপায় নেই। আর তারপর উইটনেস প্রোটেকশন, আমাদের সেই ধরনের কোনো সিস্টেম নেই। কেউ যে সাক্ষী দিবে পরের দিন তাকে মেরে ফেলবে। তো সেই জায়গায় রাষ্ট্র উদ্যোগী হয়ে যদি না কাজ করে তাহলে, এবং যদি ওই প্রতিটা জিনিসই আমরা আমাদের দেশে কি দেখি, একেবারে স্বয়ং প্রধানমন্ত্রী যখন বলেন তখন সেটার বিষয়ে কাজ হবে, এবং আমরাও সবাই বসে থাকি প্রধানমন্ত্রী বলবেন, দাবি করতে থাকি প্রধানমন্ত্রী বলবেন, কিন্তু সেটা মানে না বলা পর্যন্ত ওই ফলাফল তৈরি হয় না। তো আমাদের এই যে মানুষ যারা পাচারের শিকার হচ্ছেন তারাই আবার বিচার চাইতে পারবেন, এটা যেন আমরা কখনোই না আশা করি। বরং আমাদের যেটা করতে হবে, রাষ্ট্রকে শক্তিশালী হয়ে এই পুরো সিস্টেম, প্রসিকিউশনকে শক্তিশালী, মামলা যেটা লেখেন পুলিশ কিন্তু ঠিক মতো লেখেনও না অনেক সময়, তারপর ওই লেখার ভুলের জন্য মামলা ইয়ে হয় না, গিয়ে ছাড়া পেয়ে যান। আর এই ছাড়া যাতে না পান সেজন্য যে একটা প্রেশার থাকা, সেই প্রেশারটা অন্য জায়গা থেকে থাকতে হবে। এটা ইয়েদের থেকে, অর্থাৎ পরিবার থেকে বা ওই মানুষ থেকে এটা পাওয়া আমরা আশা করতে পারি না। কারণ আমার দেশটা কিন্তু ওই গণতান্ত্রিক ওই রকম দেশ না। আপনি কালকে আজকে এটা দাবি করতে যাবেন, কালকে আপনার লাশ পাওয়া যাবে। আর ওই যে সমঝোতা করে কিছু টাকা নিয়ে আসতে চাই, যা লস হয়েছে তার কিছু এনে ফেলতে চাই, ছেলেটাকে বাঁচিয়ে আনতে চাই, এই জায়গাগুলোর কারণে এটা পরিবার থেকে অপারেট করবে না। এক হলো সামাজিক বিপ্লব, অন্যদিকে রাষ্ট্রের শক্তিশালী ভূমিকা। এই দুটো জায়গা থেকেই আমাদের এগোতে হবে। জি আপা, ধন্যবাদ, আমাদের সঙ্গে থাকুন। শামীম আহমেদ চৌধুরী, আমাদের রিপোর্টার আফজাল প্রশ্ন তুলেছেন যে আপনারা বলছেন যে আপনাদের যারা বৈধ এজেন্সি তারা এই সব কিছুই করেন না, কিন্তু তিনি প্রশ্ন তুলেছেন একজন সংসদ সদস্য যখন কুয়েতে এরকম মামলায় গ্রেফতার হলেন তখন বিষয়টি সবার নজরে আসলো, এর আগে পর্যন্ত আপনারা কেন দেখেননি? শুরুর দিকের আলোচনায় ডক্টর তাসনিম সিদ্দিকী বলছিলেন যে কক্সবাজার এলাকা দিয়ে যখন আপনার রোহিঙ্গারা বিদেশে যাওয়ার চেষ্টা করেন সেখানে একজন বা একাধিক এমপিদের নাম আসে, তাদের তো আপনারা কোনো ব্যবস্থা নেন না, বা যখন সেগুলো গণমাধ্যমে আসে কিংবা কোথাও গ্রেফতার হয় তখনই সবাই নড়ে চড়ে বসেন। ধন্যবাদ আপনাকে। যেটি আফজাল ভাই বলেছেন যে আসলে যে সম্মানিত ব্যক্তির কথা বা আমাদের এমপি মহোদয়ের কথা বলেছেন, উনি কিন্তু বাইরার মেম্বার নয়, ওনার নামে কিন্তু কোনো লাইসেন্স নাই। আমি সরি টু ইনফর্ম ইউ দ্যাট যে উনি বাইরার মেম্বারও না এবং ওনার নামে কোনো লাইসেন্সও নেই। সো উনি কিভাবে লোক নিয়ে গেছেন সেটি মন্ত্রণালয় খতিয়ে দেখছে, রাষ্ট্র খতিয়ে দেখছে। জি শামীম চৌধুরী, এটি আমার প্রশ্ন। আপনি যেটি বলছেন যে ওনার নামে কোনো লাইসেন্স নেই, এবং আপনি এর আগের আলোচনায় বলেছিলেন যে আপনাদের যারা লাইসেন্সধারী তারা আসলে কেউই এরকম অবৈধ পাচারের সঙ্গে জড়িত নন, তাহলে প্রশ্নটি হচ্ছে তাসনিম সিদ্দিকী যেটি বলেছিলেন যে অবৈধ ব্যবসা কারা করেন তাদেরকে কে চিহ্নিত করবেন, তার মানে একজন চিহ্নিত হয়েছেন, তো এরকম অসংখ্য তো রয়েছেন, তাদেরকে চিহ্নিত করার ব্যাপারে আপনারা কোনো কাজ করেন কিনা? না হলে তো পরে আপনার যে কালিমাটা সেটি কিন্তু আপনারা যারা বৈধ ব্যবসা করেন কিংবা আপনাদের যারা রিক্রুটিং এজেন্সি হিসেবে লাইসেন্স রয়েছে তাদের উপরও তো আসে, তো সেই নিজেদের উপর দোষটা কাটানোর জন্য হলেও আপনারা কি সেই জায়গাগুলিতে উদ্যোগ নেন কিনা? অ্যাবসলিউটলি রাইট, আপনি যে কথাটি বলেছেন অ্যাবসলিউটলি। কারণ বিদেশ সংক্রান্ত কোনো ব্যাপার হলে, কারণ ফরেন এমপ্লয়মেন্টের বা বিদেশে কর্মী প্রেরণের কোনো ব্যবস্থা বা সেটি লিগাল হোক ইলিগাল হোক, আলটিমেটলি এন্ড অফ দি ডেতে কিন্তু এই কালিমাটি আমাদের ঘাড়ে এসে পড়ে। আপনি রাইটলি পয়েন্ট আউট করেছেন যে জায়গাটি হয়েছে, যে আপনি বলেছেন যে ইয়েস আমরা যেটি করবার চেষ্টা করছি, আমরা আমাদের মধ্যে সচেতনতা বাড়াবার চেষ্টা করছি। কেউ যদি মনে করেন বা কারো অফিসের পাশে যদি এরকম কোনো অ্যাক্টিভিটিস তারা যদি নোটিফাই করেন,
তাদেরকে অনুরোধ করা হয়েছে বাইরা থেকে যে তারা ইমিডিয়েটলি বাইরাতে অথবা নিকটস্থ থানায় যেন তারা সেটি ইনফর্ম করেন, অথবা শুধু গোপনে যদি তারা লিখে দেন যে এই ঠিকানায় এই কর্মকাণ্ড চলছে বা আমাদের সন্দেহ হচ্ছে, আমরা ওইটা অলরেডি এই অ্যাওয়ারনেসটি করা হয়েছে যাতে আমরা আমাদের নিজেদেরকে এই জায়গা থেকে মুক্ত রাখতে পারি, কারণ কোনো প্রবলেম হলে আমাদের ঘাড়ে সেটি চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এই ব্যাপারে একটি পদক্ষেপ নেওয়া হয়েছে। আরেকটি হলো যে আপনি লিগাল এমপ্লয়মেন্ট, আমি বারে বারে বলছি যে এটি যেমন ম্যাডাম বলেছেন আইনের মাধ্যমে এটি বিচার করে বা কোনো কিছু করে আপনি যতটা বন্ধ না করতে পারবেন, এটি হলো একটা লোকের যে মাইগ্রেশন, তার যে লিগাল এন্ড ইলিগাল মাইগ্রেশন, তার কেন হচ্ছে এই মুভমেন্টটা হচ্ছে তার বেসিক নিডস এর কাজ। যেমন আপনি আফজাল সাহেব এসেছে, যেমন ইউএনএইচসিআর এর যে স্টেটমেন্টটি, সেখানে বলা হচ্ছে 20 লাখ কর্মী গত 1 বছর এইভাবে মাইগ্রেটেড হয়েছে। তার মধ্যে কিন্তু আপনি দেখেন বলা হচ্ছে 19,000 এই পর্যন্ত মারা গিয়েছেন। 20 লক্ষ লোক মাইগ্রেটেড করেছেন, 19,000 মারা গেছেন। তার মানে এই সম্পৃক্ত প্রক্রিয়াতে যারা সম্পৃক্ত তারা কিন্তু স্ট্যাটিস্টিক্সকে কাজে লাগাচ্ছেন আমাদের এই নিরীহ ভাই বোনদেরকে বোঝাবার জন্য। এটি এই জন্যই বলছি এখানে অ্যাওয়ারনেস ইটস ভেরি ইম্পর্টেন্ট। আমরা যেমন আমাদের তরফ থেকে আমরা যেটি চেষ্টা করছি সেটি সমাজে প্রত্যেক জায়গা থেকে, আপনারা যে কাজটি করছেন, এই যে ভয়াবহ চিত্র, এই যে বিপদে এইভাবে না জেনে না বুঝে গেলে যে অবস্থার সম্মুখীন হতে হয়, সেগুলোর ব্যাপারে যদি সবাই মিলে আমরা সচেষ্ট হই, এই সামাজিক আন্দোলনের মাধ্যমে এটি প্রতিহত করা সম্ভব। এই আইন দিয়ে বা তাদের শাস্তি দিয়ে কিন্তু আমরা খুব টাকাতে পারবো না। এটি একটি। আরেকটি হলো যেটি আপনি বলেছেন যে কুয়েত, বা আপনি দেখেন কাতারের যে ঘটনাটি ঘটেছে বা কুয়েতের, এখন কিন্তু ইন্টারন্যাশনাল কমিউনিটির প্রেসারে লিগাল মাইগ্রেশনেরও, মালয়েশিয়াতে আপনি খেয়াল করে দেখবেন যে মাইগ্রেশনটা ইউএস বেসড একটি ইউকে বেসড কোম্পানি গ্লোভ ফ্যাক্টরির উপরে কিছু কাজ করছে তারা, সেখানে কিন্তু এখন ইন্টারন্যাশনাল কমিউনিটি কিন্তু যেটা আমরা বাংলাদেশ এজ এ স্মল কান্ট্রি হিসেবে কিন্তু আমরা আমাদের এমপ্লয়মেন্ট কান্ট্রির উপর খুব একটা জোর ফেলতে পারি না। সেজন্য আমাদের ইন্টারন্যাশনাল কমিউনিটির সহযোগিতা নিতে হয়। যেমন মাননীয় প্রধানমন্ত্রীর প্রস্তাবনায় 2016 সাল থেকে যে গ্লোবাল কম্প্যাক্ট অফ মাইগ্রেশন তৈরি হয়েছে, সেখানে 23 গোলস এখানে 23 পয়েন্টস দেওয়া হয়েছে যে এই টোটাল মাইগ্রেশন সেক্টরটাকে কিভাবে ট্রান্সপারেন্ট এবং মাইগ্রেন্ট ফ্রেন্ডলি করা যায় এবং মানে আপনার ট্রান্সপারেন্সি আনা যায়, মাইগ্রেশন রাইটটাকে এস্টাবলিশ করা যায়। এখন সমস্যাটা দেখেন, এখানে 162 উপরে কান্ট্রি সাইন করেছে। আমরা যারা পাঠাচ্ছি আমরা হলাম সেন্ডিং কান্ট্রি, এন্ড রিসিভিং কান্ট্রি কিন্তু এখানে সাইন করেছে। এখানে কিন্তু অনেক ইউরোপিয়ান কান্ট্রিও আছে তারা সাইন করেছে, কিন্তু তারা কিন্তু ইমপ্লিমেন্ট করছে না। এই জায়গাটায় যেটা দরকার, এই যে ইট ইজ অলসো নন বাইন্ডিং, হলো 162টা দেশ সাইন করেছে, আর তারা যে পয়েন্টগুলো লেখা আছে 13টা অবজেক্টিভ, এই 13টা যদি 23টা এটা যদি মেনটেন করা হয়, যারা সাইন করেছেন সেই সব দেশগুলো যদি মেনটেন করে, তাহলে কিন্তু আমাদের মাইগ্রেশনের যে প্রবলেমগুলো হচ্ছে, যে লিগাল মাইগ্রেশন যাওয়ার পর চাকরি, ব্রিজ অফ কন্ট্রাক্ট বা আমাদের এমপ্লয়ারদের অন্যান্য অসুবিধা হচ্ছে, এখান থেকে কিন্তু আমরা বেরিয়ে আসতে পারবো। দ্যাট মিনস এটি কিন্তু একা সেন্ডিং কান্ট্রি হিসেবে ফাইট করলাম কিন্তু আমরা উইন করতে পারবো না। উই হ্যাভ টু টেক দি রিসিভিং কান্ট্রি, তাদেরকে কিন্তু আমাদেরকে অ্যাকাউন্টেবল করতে হবে। এখানে কিন্তু আমাদের লম্বা কাজ করতে হবে। আমরা যদি এভাবে কাজ করতে পারি, আমরা ইনশাআল্লাহ এই প্রবলেমগুলো অনেকটা রিডিউস করতে পারবো। ধন্যবাদ শামীম আহমেদ চৌধুরী। আমি একটু আফজালের সঙ্গে যুক্ত হতে চাই অল্প কথায়। আফজাল, ডক্টর তাসলিম সিদ্দিকী যেটি বলছিলেন যে মামলা হওয়ার ক্ষেত্রে, আমি আপনার কাছে একটি তথ্য জানতে চাই। এই যে মামলাগুলো হয়, সেই মামলাগুলোর মধ্যে এরকম তথ্য কি আপনার কাছে আছে যে কত শতাংশ চার্জশিট দেওয়া পর্যন্ত যায় আর কত শতাংশ আসলে ফাইনাল রিপোর্ট হয়ে যায়? অর্থাৎ ফাইনাল রিপোর্ট মানে তো মামলাটি আসলে দাঁড়ালোই না, এরকম কোনো তথ্য কি আছে আপনার কাছে আফজাল? না, আমার কাছে এই চার্জশিট পর্যন্ত কতটি মামলা যায় সেই তথ্য আমি সংগ্রহ করতে পারি নাই। কারণ হচ্ছে যে এই ট্রাইব্যুনাল গুলো নতুন প্রতিষ্ঠিত হয়েছে, যার কারণে আমি আদালত থেকে এই তথ্যগুলো পাই নাই। তবে যারা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা এই মামলার তদন্তগুলো করে থাকেন, তারা বলছেন যে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে তারা চার্জশিট বা ওই পর্যন্ত যাওয়ার আগেই সামাজিকভাবে মীমাংসা করে ফেলে এবং তারা একটি আপোসনামা আদালতে দাখিল করে, যার কারণে অনেক মামলা কিন্তু রায় পর্যন্ত যাওয়ার আগেই মীমাংসা হয়ে যায়। আফজাল, আরেকটি বিষয়, এই মামলার তদন্ত চলাকালে ভুক্তভোগী ব্যক্তি তিনি যথেষ্ট টাকা খরচ করতে পারেন না, এরকম কোনো কারণেও মামলাগুলো দীর্ঘায়িত হয় কিনা? হ্যাঁ, এটি একটি কারণ হচ্ছে যে যাদের বিরুদ্ধে মামলাটি হয় তারা কিন্তু প্রভাবশালী এবং তাদের মধ্যে বিভিন্ন প্রশাসন থেকে শুরু করে রাজনীতি থেকে শুরু করে অনেক ক্ষেত্রে কিন্তু লিঙ্ক আপটা থাকে। তারা কিন্তু মামলার তদন্তে প্রভাবিত করার চেষ্টা করে থাকে এবং তারা যখন মামলা আদালতে হয় তখন তাদের পক্ষে বড় বড় আইনজীবী গিয়ে দাঁড়ায়
উল্টো যারা মামলা করেন যে ভুক্তভোগীরা তারা যেমন বড় আইনজীবী নিয়োগ করতে পারেন না, এবং তাদের পক্ষে যে রাষ্ট্রের আইনজীবী যারা কাজ করেন তারাও শুধুমাত্র টাকা দেওয়ার কারণে নিতে না পারার অর্থাৎ কারণে একবার ভোগান্তির শিকার হয়ে মামলা করেন, মামলা করে তারা আরেকবার ভোগান্তির মধ্যেই পড়েন। আফজাল, আপনাকে ধন্যবাদ। ডক্টর তাসলিম সিদ্দিকী, শুনছিলেন যে আমাদের রিপোর্টার যেমনটি বলছেন যে একবার তারা ভোগান্তির মধ্যে পড়লেন, সে কারণে গেলেন মামলার, আইনের আশ্রয় নিলেন, সেখানেও গিয়ে আরেক ধরনের ভোগান্তিতে পড়েন। আমাদের শামীম আহমেদ চৌধুরী বলছেন যে শুধুমাত্র আইন দিয়ে হবে না, সামাজিক সচেতনতাও দরকার। সবকিছু মিলিয়ে আপনার পরামর্শ কি? আমি একটু আগে যেতে চাই যে আমরা কিন্তু সবসময় চাই যে রিক্রুটমেন্ট সেক্টরটা যেভাবে গার্মেন্ট সেক্টর দাঁড়িয়েছে সেভাবে দাঁড়িয়ে যাক, এবং গার্মেন্ট সেক্টরের কথায় যেরকম মানে সরকার তটস্থ হয় অনেক ক্ষেত্রে, আমরা চাই যে রিক্রুটমেন্ট সেক্টরটাও সেই ধরনের একটা জায়গায় পৌঁছাক। কিন্তু একটা বিষয় আমার কাছে মনে হয় এইসব জায়গায় এই যে আমরা বাইরার মেম্বার শামীম ভাই ওনাদেরকে জানি, ওনারা অত্যন্ত ভালো হয়তো ভাবে চেষ্টা করেন অভিবাসন করাতে, কিন্তু ওনারা সবসময়ই রিক্রুটিং এজেন্সিকে যে সাপোর্টটা করে সেটা আমার অনেক সময় মনে হয় হয়তো বা আসল ফলাফলের দিকে যেতে দেয় না। যেমন আমরা কিন্তু পত্রিকায় যখন এই যে 26 জন ধরা পড়লো, মারা গেলেন, তখন বিভিন্ন জায়গা থেকে দালালরা কিন্তু অ্যারেস্ট হয়েছে, এবং প্রতিটা দালালই নাকি লিঙ্ক করেছে দুটো রিক্রুটিং এজেন্সিকে, এবং এই দুটো রিক্রুটিং এজেন্সির নাম, তাদের লোকের নাম সব কিন্তু পত্রিকায় এসেছে। তো আমি খুশি হব তখন যখন নোমান সাহেব এখানে বলবেন যে এই ধরনের কাজ আমাদের ভিতরে হয়েছে বা এটা আমরা কোনো অবস্থায় হতে দিব না, এবং এই জায়গাটায় মানে শুধুমাত্র জাস্ট কথা না যে এটা লিগ্যাল মাইগ্রেশন, আমরা লিগ্যাল মাইগ্রেশনে এই জায়গাটায় না থেকে নিজের জন্য, মানুষের জন্য যদি তারাও একটু ওই ধরনের যে লোকগুলো ওদের কথাটা সামনে আনতেন, তারাই যদি বলতেন যে এই দুজন কি করে আসলো, তারাই যদি প্রশ্ন তোলেন এই সংসদ সদস্য তাহলে 20,000 লোক কি করে পাঠালো, যে যদি তার লাইসেন্স না থেকে থাকে তাহলে সে নিশ্চয়ই কারোর লাইসেন্স ব্যবহার করেছে, অথবা তার স্ত্রী, তার ছেলে বা অন্য কারোর নামে লাইসেন্স আছে। তো তাহলে এই জায়গাগুলোকে আমরা স্বচ্ছ করতে দিই না কেন? আমরা চাই এই জায়গাগুলি আরো স্বচ্ছ হলে কিন্তু মানে বাইরের শক্তি বাড়বে, শক্তি কমবে না, শক্তি বাড়বে। আমার মনে হয় ওইভাবে আন্তরিকভাবে চিন্তা করার সময় আমাদের এখন এসছে। যেমন আমরা সরকারের অনেক কিছুকে পলিটিক্যাল উইলের অভাবকে দায়বদ্ধ করছি, তেমনি ভাবে আমার মনে হয় এই জায়গাটাও একটা মতের পরিবর্তন, চিন্তার পরিবর্তন সবার দরকার, শুধু সরকারের নয়, ইভেন রিক্রুটিং এজেন্সি, এক্সপ্যাট মন্ত্রণালয়ের সবারই অন্যভাবে এখন ভাবা দরকার। জি, সবাই সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আমরা এই ফের থেকে বেরিয়ে আসবো, সেটি আমাদের প্রত্যাশা। ডক্টর তাসলিম সিদ্দিকী, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ জানাচ্ছি শামীম আহমেদ চৌধুরী নোমান আপনাকেও, সেই সঙ্গে আমার সহকর্মী আফজাল হোসেন আপনাকেও ধন্যবাদ। দর্শক, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।